দেবশিসবাবু আমার সঙ্গে রয়েছেন। দেবশিসবাবু, আমরা শ্রমিকদের কথা শুনলাম, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে শুনলাম যে ভোটটা এরা দিতে পারেনি এবং শাহজাহানদের দাপট সেখানে ছিল এবং সেই কারণেই ভোটটা তারা দিতে পারেননি, যারা হয়তো অন্য কাউকে ভোট দিতে চেয়েছেন। আমার দেবশিসবাবু আপনার কাছে একটাই প্রশ্ন, যেটা সুদীপ্তবাবু শুরু করেছিলেন, যে এই রেখাপাত্রের মানে অন্তত টিকিট পাওয়া নিয়ে কি সমস্যা? মানে একজন চন্দনা বাউরি, একজন রেখাপাত্র যদি প্রার্থী হয়, যদি তাদের লোকাল সমস্যাগুলো তুলে ধরতে পারে এবং নুসরাত জাহানের মতো মানুষরা তুলে ধরতে পারে না, তাতে যদি তারা যান, সমস্যাটা কোথায়? ঠিক আমার বক্তব্য, মানে আপনি যেটা বলছেন একদম ঠিক, কিন্তু আসলে আমি কার সাথে কার তুলনা করছি সেটা দেখতে হবে। মানে নুসরত জাহান, মৌমা মিত্র হয়তো শিক্ষিত হয়ে অনেক ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো, এই এক্সাম্পলগুলো যদি না দেওয়া হয়, অন্যভাবে যদি সুদীপ্তবাবুর বক্তব্যটা দেখা হয়, তাহলে হয়তো আমার মতো অনেক জনমানুষ বিশ্বাস করবে যে সংসদে গিয়ে একটা শিক্ষাগত যোগ্যতা দরকার আছে, কারণ সেখানে তো বিদেশ নীতি, অর্থনীতি, কৃষি নীতি, বিভিন্ন শিক্ষানীতি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো সেই জন্য উচিত এটা। এরপরে এখন কি হচ্ছে সেই অনুযায়ী এটা কেন হবে না, আমি আমি একটু বাধা দিলাম, আমি আপনার কাছেই আসবো। ধরুন দীপক অধিকারী, এই নুসরাত জাহান, আমি আবার মিমি চক্রবর্তী এবং আরো অনেকে, নিদেন পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা কতবার গেছেন? আমি আশা রাখি এরা প্রত্যেকে একটা নির্দিষ্ট শিক্ষা তাদের আছে, কতবার গেছেন শিক্ষানীতি ইত্যাদি, আরো কি কি সমস্যা বলছিলেন, বিদেশ নীতি, এগুলো নিয়ে কথা বলেছেন, লোকাল সমস্যাই তো বলতে পারেন। আপনি যে তুলনাটা করছেন সেই তুলনাটা হয়তো সঠিক নাও হতে পারে। আমি তো আপনাকে হিরেন মুখার্জি, সোমনাথ চট্টোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী এরকম নামও বলতে পারি। আমি এই যুক্তিতে যাচ্ছি না। আমি আজকে বলছি রেখাপাত্রকে নিয়ে আজকে বিজেপি, আমার কাছে মনে হয়েছে এটা বিজেপির কাছে জীবন কাঠি। রেখাপাত্রকে অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে, আমি জানি না কালকে রেখাপাত্রকে বলতে, মানে সেই একটা খুব বিখ্যাত কথা আছে না, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এরকম যেন না হয়। মানে আপনি ভেবে দেখুন যে 40% ভোট আছে মহিলা ভোট। রেখাপাত্র কিন্তু শুধু সন্দেশখালী আজকে প্রার্থী নয়, রেখাপাত্র আজকে বাকি 41টা কেন্দ্রের প্রার্থী এবং বিজেপি সেটাকে হাইলাইট করছে। এবার এখানে মুশকিলটা হচ্ছে, তাহলে কি গত 5 বছরে বিজেপির রেকর্ড, মানে যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডে বলবার মতো আর কিছু নেই? তাহলে কি শুধু এই জায়গাটাকেই করতে হবে? এখানে আমার একটা জিনিস আমি একটু বলে নিই, আমাকে একটা ব্রেকিং দিতে হবে। হ্যাঁ, আজকে আমরা কিন্তু একটা বিশাল বড় ভুল করেছিলাম। আমি মনে করিয়ে দিচ্ছি যে একটা সময় 2011 সালে আমরা কিন্তু এরকমই কোনো একজনকে নিয়ে মাথায় তুলে নিয়েছিলাম এবং অনেক কিছু করেছিলাম। আজ কিন্তু আমরা মাথা চাপড়াচ্ছি। আপনার বক্তব্যটাই শুনবো দেবশিসবাবু, তবে একটা ব্রেকিং এ আমাকে এই মুহূর্তে ঢুকতেই হচ্ছে। ঢাকুরিয়া ব্রিজে অবরোধ করলো বিজেপি। আরো একবার আপনাদেরকে জানাই, ঢাকুরিয়া ব্রিজে শুরু অবরোধ করলো বিজেপি কর্মী গ্রেফতার, সেই কারণে অবরোধ। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি কারণে গ্রেফতার, কেন অবরোধ, আমি বিস্তারিত আপডেট নেবো তোমার থেকে। অর্ণব, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকুরিয়া ব্রিজে শুরু অবরোধ করলো বিজেপি কর্মী গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ। ঢাকুরিয়ায় অবরোধ বিক্ষোভ বিজেপির। লেক থানার কাছে গেলে দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং তার জেলায় বিক্ষোভ। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ঢাকুরিয়াতে। অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, আমি এই মুহূর্তের পরিস্থিতির যাবতীয় আপডেট তোমার থেকে নেব। এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলার যে চিত্র দেখাচ্ছে তাতে দেখা যাবে যে ঢাকুরিয়া ব্রিজের যে অংশটি কার্যত দক্ষিণাপনের সামনের অংশ, সেইখানে কিন্তু অবরোধে বসেছেন বিজেপি দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী। এবং মূলত যেটা দাবি, আজকে দুপুর নাগাদ কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাদের 3 জন কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারির প্রতিবাদ যখন তারা জানাতে যান তখন কিন্তু তাদেরকে আরো 2 জন যারা জেলার পদাধিকারী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এই মুহূর্তে দেবশ্রী চৌধুরী তিনি বসে রয়েছেন রাস্তায় এবং তার সাথে কথা বলবো। দেবশ্রীজি, রাজ্য প্রশাসন আজকে যেভাবে গ্রেপ্তার করলো আপনাদের কর্মীদেরকে, ঠিক কিভাবে দেখছেন এই গোটা বিষয়টাকে? গোটা বিষয়টাকে নির্বাচনের আগে পুলিশ সম্পূর্ণভাবে ওসি যে থানার প্রত্যেকটা থানার আসছে, আমরা প্রত্যেক জায়গায় বলছি এরা তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে, মন্ডল প্রেসিডেন্টের ভূমিকা পালন করছে। যখন বুঝেছে এখানে শক্তিশালী লড়াই হতে যাচ্ছে, যখন বুঝেছে যে তৃণমূলের দুর্গের, অবৈধ দুর্গের পতন হতে যাচ্ছে, তখন এই ধরনের প্রভোকেশন তৈরি করে আমাদের কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করে মনের মধ্যে ভয় দেখাতে চাইছে, যাতে করে কেউ বেরিয়ে সুষ্ঠু নির্বাচন না করতে পারে।
দিদিমণি ভুলে যাচ্ছেন যে উনি ছাড়াও এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষের কথা বলবার জন্য কেউ বেঁচে আছে এখনো। কাজেই এই লড়াই চলছে ওনাদের প্রভোকেশন। কর্মীকে অ্যাসল্ট করার অভিযোগ, তার বিরুদ্ধে আপনাদের কি? আরে ও তো তৃণমূলের একটা ক্যাডার, ওর প্রোফাইল পিকচারে আছে, ওর নিজের প্রোফাইল পিকচার আপনাদের শেয়ার করেছি, 2022-এর প্রোফাইল পিকচার কভার ফটো, যেটাতে ও তৃণমূলের ক্যাডার। সেই ক্যাডার আজকে গোটা নাটকটা রচনা করেছে। অর্থাৎ একবারই যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এক কর্মী, তাকে অ্যাসল্ট করার অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যদি অন্য দিকটা দেখা যায়, আমি দীপঙ্করকে দেখাতে বলবো, কার্যত এই মুহূর্তে কিন্তু ঢাকুরিয়া ব্রিজ কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং বেশ, আমরা বুঝতে পারছি পরিস্থিতির উপর নজর রাখো, আমরা পরবর্তী সময় তোমার কাছে ফিরবো। ঝন্টুবাবু হাত তুলছিলেন, আমি যখন যাচ্ছিলাম ব্রেকিংটা হাত তুলছিলাম, আসবো আমি আসছি দেবশিস, আমি চেষ্টা করছি আসার। ঝন্টুবাবু হাত তুলছিলেন এবং কিছু বেসিক ইনফরমেশন দিচ্ছিলেন যে রেখা পাত্রকে নিয়ে যদি আজকে সন্দেশখালী নতুন সূর্যোদয় দেখতে পায়, বসিরহাটের লোকসভার প্রার্থীকে নিয়ে যদি সন্দেশখালী নতুন সূর্যোদয় দেখতে পায়, সমস্যা কোথায়? কল্যাণবাবুরা এত কেন ভয় পাচ্ছেন? আমি তো বুঝতেই পারছি না এত চোটপাট কি। আমি আপনাকে পরিষ্কার বলি, দেখুন, সংসদীয় গণতন্ত্রের পারফরমেন্সের যদি কোনো রকম একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা যায়, আমি আপনাকে বলি, এই যে বাড়িতে যে ড্রেসিং টেবিলের সামনে ফুলদানির মতন সন্ধ্যা রায়, দেব, মহুয়া, এই সব প্রার্থীদের কথা বলছেন, জেসি মর্গানের প্রাক্তন যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি সংসদে কদিন গিয়ে কি বলেন? তিনি হাত পেতে যখন ঘুষটা নেন, বেআইনি কাজটা করেন, তখন মনে হয় না যে ঢের হয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা প্রাতিষ্ঠানিক? আপনি খেয়াল করুন, দেবের আপনি কথা বলছিলেন, অ্যাটেন্ডেন্স কত? 11%। দেব তো অনেক শিক্ষিত, প্রাইভেট বিলে শূন্য, প্রাইভেট বিলে একটাও ইয়ে করেনি, ডিবেটে যায়নি, শূন্য। জাতীয় গড় যেখানে 1.5। আচ্ছা, আপনি এই চলে যান না, মিমি 22% অ্যাটেন্ডেন্স। মানে আমি বলছি ঝন্টুবাবু, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে সংসদে বিজেপিকে তো রিপোর্ট কার্ড দিতে হবে বিগত 5 বছরে কি করেছে। ইস্যুটা তো কখনো ইস্যুটা হচ্ছে বাংলার সমস্যা। আপনি ইস্যুটা হচ্ছে সন্দেশখালী, এগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে দেখতেন, নজর দিয়ে দেখতেন, তাহলে হয়তো আজকে শুধু দেখতে হতো না। ভোট নয়, এই ভোটটা দেশের ভোট, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির হাতে রিপোর্ট কার্ড আছে, তারা রিপোর্ট কার্ড দিয়েছে। আপনি ভুল বলবেন না, এটা পশ্চিমবঙ্গের ভোট নয়, এটা ভারতবর্ষের ভোট। নির্মলা সীতারামন ভোটে দাঁড়াতে পারছেন না, আমাদের অর্থমন্ত্রী, বিজেপির ক্যান্ডিডেট। কেন না? তিনি বলছেন আমার কাছে ভোটে দাঁড়াবার মতো পয়সা নেই। আশ্চর্য হবে, আপনারা যাকে বলছেন পিছিয়ে পড়া, আমাদের কাছে সময় একদমই নেই, লেখাপড়া কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন, তাহলে নির্মলা সীতারামন। বেশ, আমি দিনের শেষে একটা কথা বলে শেষ করতে চাই যে আজকের আলোচনার বিষয়বস্তু এটা নয় যে কে যাবে কে যাবে না। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই হাঁসখালি, এই পার্ক স্ট্রিট, এই সন্দেশখালী নিয়ে যদি বাংলার ঘরের মেয়ে একটু আরো মন দিয়ে নজর দিত, কি জানি হয়তো শাসক দলকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়কে এত চোটপাট করতে হতো না, এত ভয় পেয়ে যেতে হতো না।